আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি উদিতা রেজা এবং আমি গোলাম মুর্তজা। আর বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দেব যথারীতি সিটিসেল সংবাদ শিরোনাম। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ এনে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে বিশ্বব্যাংক, কারণ ৩ দফা প্রস্তাবে সরকারের অসম্মতি। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের বক্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেছেন অর্থমন্ত্রী, সোমবার জাতীয় সংসদে বিস্তারিত বক্তব্য। বিশ্বব্যাংকের সিদ্ধান্ত খামখেয়ালিপনা ও দুঃখজনক বলেছে সরকার, স্বার্থক্ষুণ্ণ না হলে মালয়েশিয়ার সঙ্গেই চুক্তির সম্ভাবনা। বিএনপি ক্ষমতায় গেলে লুটপাট আর দুর্নীতি করে অভিযোগ প্রধানমন্ত্রীর, আগামীতেও আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচারে ব্যস্ত মহাজোট সরকার, বললেন খালেদা জিয়া, মানুষের বিপদে পাশে থাকার প্রতিশ্রুতি। এবং খাদ্য নিরাপত্তার জন্য বাধা হতে পারে আগাছা পার্থেনিয়াম, জনস্বাস্থ্য ও প্রাণী সম্পদের জন্যও মারাত্মক হুমকি। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে রাজধানীতে গ্রীষ্মকালের ফ্যাশন কার্নিভালের খবর। এবারে পুরো সংবাদ। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ এনে পদ্মা সেতু প্রকল্পে 1.2 বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন বাতিল করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের অভিযোগ, ষড়যন্ত্রে জড়িত আছে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, কানাডিয়ান কোম্পানি এসএসি লাভালিন কর্মকর্তা এবং অন্য কয়েকজন ব্যক্তি। কিন্তু এইসব সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ দুর্নীতির অভিযোগ তদন্তে বিশ্বব্যাংকের 3 দফা প্রস্তাবে সরকারের পদক্ষেপ সন্তোষজনক নয় বলেই ঋণ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবগুলো ছিল পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত সকল সরকারি কর্মকর্তাকে ছুটিতে পাঠানো, তদন্ত পরিচালনা করতে দুদকের বিশেষ তদন্ত দল নিয়োগ এবং বিশ্বব্যাংকের নিয়োগ করা একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের কাছে তদন্তের সকল তথ্য সরবরাহে সরকারের সম্মতি, যাতে ওই প্যানেল ঋণদাতাকে তদন্তের অগ্রগতি ও স্বচ্ছতা সম্পর্কে অবহিত করে সহায়তা করতে পারে। এবং ওই প্যানেল যদি নিশ্চিত হয় যে তদন্ত পূর্ণাঙ্গ এবং স্বচ্ছতার সঙ্গে চলছে, তাহলেই কেবল প্রথম দরপত্র ঘোষিত হওয়ার পর বিশ্বব্যাংক এবং সহযোগী অর্থদাতারা অর্থায়নের ব্যাপারে অগ্রসর হবে। বিশ্বব্যাংক বলছে, ওই প্রস্তাবের প্রতি সরকারের সাড়া ছিল অপর্যাপ্ত এবং অসন্তোষজনক। বিশ্বব্যাংক আরও বলছে, তারা 2011-2012 সালে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও দুদক চেয়ারম্যানের কাছে তাদের নিজস্ব তদন্তে পাওয়া দুর্নীতির তথ্য প্রমাণ সরবরাহ করেছিল। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এক বিবৃতিতে পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের বক্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তার মতে এটি বিশ্বব্যাংকের মন্তব্য নয়, সংস্থাটির বিদায়ী প্রেসিডেন্ট জনাব রবার্ট জুলিক এর ব্যক্তিগত মন্তব্য। তিনি বলেছেন, বিশ্বব্যাংকের বিজ্ঞপ্তিতে যে ভাষা এবং ভাব ব্যক্ত করা হয়েছে তা অন্য কোনো সদস্য দেশ সম্বন্ধে দিতে পারে কিনা যথেষ্ট সন্দেহ আছে। সম্ভাব্য দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের সন্দেহ নিরসনের জন্য সরকার অসাধারণ সব পদক্ষেপ নিয়েছে। অর্থমন্ত্রী সোমবার জাতীয় সংসদে এ নিয়ে বিস্তৃত বক্তব্য রাখবেন বলে বিবৃতিতে জানিয়েছেন। পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ও সরকার মনোনীত স্বচ্ছতা বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেছেন, অর্থায়ন চুক্তি বাতিল করে খামখেয়ালিপনার পরিচয় দিয়েছে বিশ্ব ব্যাংক। তদন্ত বা মামলা কোনোটারই চূড়ান্ত ফল না পেয়ে বিশ্ব ব্যাংকের এই সিদ্ধান্ত নজিরবিহীন এবং ম্যান্ডেটের লঙ্ঘন। রিজভিন আজের রিপোর্ট। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, কানাডীয় সংস্থা এসএনসি লাভালিনের কয়েকজন নির্বাহী এবং বাংলাদেশের কয়েকজন ব্যক্তি মিলে দুর্নীতির ষড়যন্ত্র করেছে। এই অভিযোগের ভিত্তিতে অর্থায়ন চুক্তি বাতিল করেছে বিশ্বব্যাংক। 2.9 বিলিয়ন ডলারের প্রকল্পে বিশ্বব্যাংকের একারই দেওয়ার কথা ছিল 1.2 বিলিয়ন। বিশ্বব্যাংকের এমন সিদ্ধান্তে বিস্মিত প্রকল্পে বিশ্বব্যাংক এবং সরকারের মনোনীত উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। বিশ্বব্যাংক খামখেয়ালি মতো কাজ করেছে, সেখানে একই লোক নালিশ, তদন্তকারী এবং কোর্টের সিদ্ধান্ত গ্রহণ করছে। এখানে আমার মনে হয় যে বিশ্বব্যাংক আইনের নীতির পরে শ্রদ্ধা দেখাতো যদি কানাডা কোর্টের সিদ্ধান্ত পর্যন্ত তারা দেরি করত। ইফেক্টিভনেস হওয়ার আগেই কোনো অ্যাগ্রিমেন্ট নাকচ করার কোনো দৃষ্টান্ত বিশ্বব্যাংকের বোধহয় বিশ্বব্যাংকে আছে বলে আমার জানা নাই।
সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্নীতির তদন্তে সরকার এবং দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে অসন্তোষের কথা বলেছে বিশ্বব্যাংক। তবে ডক্টর মশিউর রহমান বিশ্বব্যাংকের এই অসন্তোষের কথা কিছুই জানেন না। এইখানে তারা যেটার পরে এই সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তটা এই বাইপাস করে গেছে। তারা অ্যান্টি করাপশন কমিশনের কাজের উপর হস্তক্ষেপ করতে চাচ্ছে। একই প্রতিষ্ঠান বা একই উৎস একদিক থেকে সরকারকে বলছে যে তাদেরকে সম্পূর্ণ স্বাধীনতা দেবে, আবার যখন তাদের ইচ্ছা হচ্ছে তখন বলছে যে তারা কি করে না করে আমরা একটা লোক বসিয়ে দেখব। এইটা তো কোনো দেশের সরকারের পক্ষে গ্রহণযোগ্য নয়। বিশ্বব্যাংকে সদস্য সব দেশ দায়মুক্তি দিলেও তারা দায়বদ্ধতার বাইরে নয়। কাজেই অর্থায়ন চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক তাদের ম্যান্ডেট লঙ্ঘন করেছে বলে মনে করেন ইন্টিগ্রিটি বিষয়ক উপদেষ্টা। বিশ্বব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান এই জাতীয় আইনের প্রক্রিয়া, আইনের নীতি ও তাদের যে মূল দায়িত্ব সেটাকে উপেক্ষা করা উচিত হয় নাই। এবং বিশ্বব্যাংকের যেটা সবচেয়ে বড় ত্রুটি দেখা যায় সে হলো তার দায়বদ্ধতা, দায়িত্ববোধ এবং নীতিহীনতা। $2.9 বিলিয়ন পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক ছাড়া অন্য 3 উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি এবং জাইকা। বিশ্বব্যাংক তাদের ঋণ প্রস্তাব বাতিল করায় সরকার এখন অন্য 3 ঋণদাতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে পারে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। অভিযোগ প্রমাণিত হবার আগেই পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন বাতিল করার সিদ্ধান্তকে দুঃখজনক ও রহস্যজনক বলেছেন যোগাযোগমন্ত্রী। আর পররাষ্ট্রমন্ত্রীর দাবি, সরকারের পররাষ্ট্রনীতি এখন সঠিক পথেই চলছে। শাকির আদনানের রিপোর্ট। প্রধানমন্ত্রীর সঙ্গে টাঙ্গাইল সফরকালে পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিল করা নিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঘটনাটি দুঃখজনক। জানিয়েছেন, দেশের স্বার্থ ক্ষুণ্ণ না হলে মালয়েশিয়ার সঙ্গে পদ্মা সেতু নির্মাণে চুক্তি করবে সরকার। কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ এসছে, যে অভিযোগ আমাদের সর্বোচ্চ তদন্তকারী স্বাধীন তদন্তকারী সংস্থা যেখানে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন, সেখানে হঠাৎ করে দুর্নীতির অভিযোগে চুক্তি বাতিল, এটা অবশ্যই আমাদের কাছে বিনামেঘে বজ্রাঘাতের মতো এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার 4 দশক বাংলাদেশ ও বহির্বিশ্ব নিয়ে সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, 40 বছরে বাংলাদেশ বিশ্ব দরবারে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। বর্তমানে বাংলাদেশ দান নির্ভরতা কাটিয়ে বাণিজ্য সম্পর্ককে বড় করে দেখছে বলে মন্তব্য করেন তিনি। সেই দান নির্ভরতাকে কাটিয়ে উঠে একটি বাণিজ্যের সম্পর্ক, বিদেশের সঙ্গে সৌহার্দ্যের সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, সেগুলোকেই বড় করে দেখতে পাচ্ছি আমরা, এবং আমাদের দান নির্ভরতা অনেক কমে গেছে। দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের দলিলপত্র সংরক্ষণে একটি আলাদা আর্কাইভস নির্মাণ করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান আইএফসি অর্থ ছাড় না করায় আটকে গেছে বড় বড় 2টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ। তবে শুধু এই প্রকল্পই নয়, ব্যাংক ঋণ না পাওয়ায় আটকে আছে ডজন খানেক নতুন বিদ্যুৎ কেন্দ্র। সঞ্জয় চাকির রিপোর্ট। বিগত বিএনপি সরকারের আমলে সিরাজগঞ্জের 450 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পে প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত ঋণ দেয়নি বিশ্বব্যাংক। আর বর্তমান সরকারের সময়ে বিবিআনায় মোট 682 মেগাওয়াটের 1 ও 2 নম্বর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আইএফসি $30 কোটি ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল নির্মাণ প্রতিষ্ঠান সামিট গ্রুপকে। তবে নানা প্রশ্ন তুলে এখনও অর্থ না দেয়ায় নির্ধারিত সময়ে কাজ শুরু করা যায়নি বিবিআনার বিদ্যুৎ কেন্দ্রে। বরং সম্প্রতি বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ঋণ পাওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তা নেয়নি বাংলাদেশ পক্ষ। এ অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ সচিব। দেন ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট নিয়োগ হলো, তারপরে এটা যখন আমরা রিকোয়েস্ট ফর প্রপোজাল দিলাম, সেখানে একটা টার্ম শিট দিয়ে দিলাম, যেটা আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে নিয়োজিত কনসালটেন্ট থেকে দেয়া। তো কাজেই, এবং আপনি হয়তো বিবিআনা যারা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব পেয়েছে ওদের সঙ্গে যদি কথা বলেন, আপনি দেখবেন যে এই যে আইএফসি, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিষ্ঠান, তারা কিন্তু তাদেরকে কমিটমেন্ট লেটার পর্যন্ত দিয়েছিল, এবং শেষ ধাপে এসে তাদের অর্থায়নের নানা জটিলতা। এই সরকারের সময়ে 14টি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্লান্ট বা আইপিপি নির্মাণের জন্য চুক্তি হয়েছে। এর মধ্যে বিবিআনা সহ 13টি প্রকল্পই আর্থিক সংকটে। এখনও ব্যাংক ঋণ না মেলার কারণে স্থবির হয়ে আছে
মেঘনাঘাট, চট্টগ্রামের পতেঙ্গা, কুমিল্লার হোমনা, ময়মনসিংহের ফুলপুর, কেরানীগঞ্জের বসিলা, মিরপুরের গাবতলী সহ বিভিন্ন বিদ্যুৎ প্রকল্প। অনেকগুলো আইপিপি আমাদের ফিনান্সিয়াল প্রবলেমে আছে। ব্যাংকের তারল্য সংকট হতে পারে, অথবা তাদের যে সিঙ্গেল যে লোন দেওয়ার যে ক্যাপাবিলিটিস একটা প্রতিষ্ঠানকে কত দেবে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলেছি। আমরা প্রতিনিয়ত যোগাযোগও করেছি, যোগাযোগ রাখছিও। আমরা এখন 12-13টা আইপিপি আমাদের হাতে আছে। এর অধিকাংশগুলোই কিন্তু আবার কোনো না কোনোভাবে কাজ চালাচ্ছে। অর্থায়ন একটু বিলম্ব হচ্ছে বটে, কিন্তু তাদের নিজস্ব অর্থায়নে মেশিন প্রিপারেশনের কাজকর্মগুলো এবং সাইট প্রিপারেশনের কাজকর্মগুলো এগুলো কিন্তু অব্যাহত আছে। আমরা আশাবাদী। মোট 14টি আইপিপির মধ্যে 11টি চালুর কথা ছিল এবছরে। নির্ধারিত গতিতে এগোয়নি আরও কিছু কেন্দ্র। সঞ্জয় চাকি, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে লুটপাট আর দুর্নীতি করে, তাই ওই জঙ্গিবাদ সৃষ্টিকারীরা আর যাতে লুটপাটের সুযোগ না পায় সেজন্য আওয়ামী লীগকে আগামী নির্বাচনে জয় করতে জনগণের কাছে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। টাঙ্গাইল ও জামালপুরের সরিষাবাড়িতে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, তার সরকার নির্বাচনী ওয়াদার বেশিরভাগই পূরণ করেছে। ফারুক হোসেনের রিপোর্ট। বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালপুরের সঙ্গে রেলওয়ে পশ্চিমাঞ্চলে যোগাযোগ স্থাপনে নির্মিত রেল লাইনের উদ্বোধন করেন। রেলওয়ে স্টেশন সংলগ্ন মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তার সরকারের বাস্তবায়িত পদক্ষেপ তুলে ধরেন। মাত্র 3 বছর কয়েক মাস হয়েছে আমরা সরকারে, ইতিমধ্যেই আমরা মূল্যস্ফীতি কমিয়েছি, মানুষের আয় বৃদ্ধি করেছি, আমরা মাধ্যমিক পর্যন্ত বিনা পয়সায় বই দিচ্ছি, উচ্চশিক্ষার সুবিধার জন্য আমরা প্রধানমন্ত্রীর একটি শিক্ষা সহায়তা ফান্ড করেছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সহ বিভিন্ন ভাতা দিয়ে আমরা মাত্র 3 বছরের মধ্যে 10% দারিদ্র্য বিমোচন করতে সক্ষম হয়েছি। বিরোধী দল বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দিনেও আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান জানান। আওয়ামী লীগ জনগণের সংগঠন, আওয়ামী লীগ জনগণের জন্যই কাজ করে, যে কারণে আওয়ামী লীগ ক্ষমতা আসলে মানুষের স্বাস্থ্য, শিক্ষা সব দিক থেকে উন্নত হয়, কৃষির উন্নত হয়। আমরা দেশকে আত্মনির্ভরশীল করতে চাই, আত্মমর্যাদাশীল করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে ট্রেন যোগে রওনা হন জামালপুরের সরিষাবাড়ির উদ্দেশ্যে। পথে ভুয়াপুর রেল স্টেশন ও হেমনগরে পথসভায় ভাষণ দেন তিনি। বিকেলে সরিষাবাড়ি গণময়দানে জনসভায় উপস্থিত হন শেখ হাসিনা। বিএনপি জামাতকে জঙ্গিবাদ সৃষ্টিকারী হিসেবে অভিযুক্ত করে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি। জঙ্গিবাদ সৃষ্টিকারী, দুর্নীতিবাদ এরা যেন ক্ষমতা এসে বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে না পারে, তার জন্য ঐক্যবদ্ধ হয়ে আপনারা আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করুন। প্রধানমন্ত্রী বলেন, সরকার তার মেয়াদকালের মধ্যেই বিদ্যুৎ সমস্যার অনেকটাই সমাধান করতে পারবে। ফারুক হোসেন, চ্যানেল আই, সরিষাবাড়ি, জামালপুর। বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচারে ব্যস্ত মহাজোট সরকারের শাসনামলে দেশের মানুষ ভালো নেই। চট্টগ্রামে পাহাড় ধসে নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে বেগম খালেদা জিয়া দেশের মানুষের বিপদে সবসময় পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। মহাজোট সরকার পদ্মা সেতু বাস্তবায়ন করতে পারবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা। চট্টগ্রাম প্রতিনিধি চৌধুরী ফরিদকে সঙ্গে নিয়ে কাজী গোলাম মোস্তফা সাজের তোলা ছবিতে রিজওয়ান কাদেরের রিপোর্ট। চট্টগ্রামে পাহাড় ধসে নিহতদের পরিবারের সদস্যদের সহানুভূতি জানাতে সকালে রাজধানী থেকে রওনা হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পথে ফেনীতে যাত্রা বিরতি দিয়ে বিরোধী দলীয় নেতা সরাসরি যান আকবর শাহ কলোনিতে পাহাড় ধসে নিহতদের পরিবারের মাঝে। নিহতদের পরিবারের সদস্যদের অর্থ সহায়তা সহ বিভিন্ন সহযোগিতা করেন বেগম খালেদা জিয়া। দেশের মানুষ ভালো নেই দাবি করে বিরোধী দলীয় নেতা বলেন, সরকারের চরম ব্যর্থতার জন্যই বর্তমান সময়টাও ভালো যাচ্ছে না। অভিযোগ করেন, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচারে ব্যস্ত মহাজোট সরকার। দেশের জন্য, মানুষের জন্য, গরিবের জন্য কোনো কাজ করছে না। এই সরকার ব্যস্ত লুটপাট করার জন্য,
দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করার জন্য এই সরকার ব্যস্ত। তাই আপনারা জানেন যে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশ সামনের দিকে এগোতে পারবে না, দেশের উন্নতি হবে না, দেশ পেছনের দিকে যাবে, মানুষের কষ্ট দুর্ভোগ বাড়বে। দেশ রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হয়ে দেশের মানুষ সরকারকে বিদায় জানালে দিন পরিবর্তন হবে এবং শান্তি ফিরবে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন। এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে জনগণের সরকার, সত্যিকারের সরকার প্রতিষ্ঠা করা, যাতে জনগণের দুঃখ কষ্ট নিয়ে কাজ করে, জনগণের উন্নত করবে, গরিব দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বিরোধী দলীয় নেতা বলেন, মহাজোট সরকার গরিবের জন্য কোনো কাজ করছে না, তারা ক্ষমতায় এসেছে লুটপাট করতে। যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের উন্নতি হবে না। বিকেলে নগরের গরিবুল্লাহ শাহবাজার ও বদ্দারহাটে শহীদ জিয়া স্মৃতি কমপ্লেক্সে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহযোগিতা করেন বিরোধী দলীয় নেতা। রোববার ফেনীতে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের। রিজওয়ান কাদের, চ্যানেল আই, চট্টগ্রাম। সিরাজগঞ্জ, জামালপুর ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুর্যোগ মোকাবেলায় সিরাজগঞ্জে মাঠে নেমেছে সেনাবাহিনী। সিলেট, সুনামগঞ্জে কিছুটা উন্নতি হলেও ত্রাণ সরবরাহ অপ্রতুল। বিভিন্ন জেলা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং তোলা ছবি নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবর্ষণে যমুনার পানি বেড়েই চলেছে। শুক্রবার যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে 20 সেন্টিমিটার বেড়েছে। সকালে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়। জেলা সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি, শাহাদাতপুর এলাকায় অন্তত 50টি গ্রাম প্লাবিত হয়েছে। গৃহহীন হয়ে পড়েছে প্রায় 50,000 মানুষ। হুমকির মুখে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ। আমরা আগের থেকেই প্রস্তুত ছিলাম। গতকালকে আমরা আদিষ্ট হওয়া মাত্রই আমরা সাথে সাথে আজকে সকালেই আমাদের সৈন্য মোতায়েন করতে সক্ষম হয়েছি। আমরা বিশেষ সচেষ্ট আছি যাতে করে যে কাজগুলো এখানে করা হচ্ছে সেগুলো সঠিকভাবে করা হয় এবং জনমনে যেন কোনো আতঙ্ক না হয়, সেটার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকছি। জামালপুরে টানা 4 দিন ধরে পানি বেড়ে চলেছে। জেলার 3 উপজেলার 60টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। নদীর পানি বিপদসীমার 101 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গাইবান্ধার ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিপদসীমার 80 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী অবস্থায় আছে জেলার প্রায় 1,10,000 মানুষ। পানিতে ডুবে মৃত্যু হয়েছে 2 জনের। কুড়িগ্রামে চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি 39 সেন্টিমিটার ও সেতু পয়েন্টে ধলডার পানি বিপদসীমার 19 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। প্রবল স্রোতে রাজীবপুর শহররক্ষা বাঁধ ভেঙে উপজেলাও পানি প্রবেশ করেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে রৌমারী ঢাকা সড়ক যোগাযোগ। পানিবন্দী অবস্থায় আছে 65,000 পরিবারের প্রায় 3 লাখ মানুষ। 19 কিলোমিটার কাঁচা সড়ক ও বাঁধ ভেঙে যাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে প্রতিদিনই। কোনো খাওয়া দাওয়া নাই, কিছু নাই, পূর্বেশ্বরে বাড়ি, নাও নাই, জুন নাই, কিছু নাই, ছাগল ভেড়া গেছে, গরু ঘাট দিয়ে গেছে। পানি উঠছে, থাকা যায় না, লোকের মধ্যে বসি খাওয়া দাওয়া করি, ছোট বাচ্চা নিয়ে লোকের মধ্যে। গত 2 দিনে বৃষ্টিপাত না হয়ে সিলেটের সুরমা ও কুশিয়ারা সবকটি পয়েন্টের পানি কমলেও এখনও প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। পানিবন্দী অবস্থায় আছে লক্ষাধিক মানুষ। বন্যা কবলিত এলাকায় সৃষ্টি হয়েছে চরম খাদ্য সংকট। জীবনের কামাই সবকিছু নদী নিয়ে গেছে। আমরা সর্বহার হয়ে পড়ছি। আমার বাচ্চা কাচ্চা নেই, আমি সরকারের কাছে আবদার করতেছি, আমার এর জন্য সরকার বিনীত অনুরোধ করতেছি আমার কিছুটা সাহায্য করার বিনিময়ে। তবে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। গত 2 দিনের বৃষ্টি না হওয়ায় পানি নামতে শুরু করেছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। কৃষি উৎপাদন আর খাদ্য নিরাপত্তা নিয়ে সামনে এগোনোর পথে বাধা হয়ে দাঁড়াতে পারে পার্থেনিয়াম নামের বিষাক্ত এক আগাছা। ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশে বিজ্ঞানীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে দেওয়া এই আগাছার ক্রমবিস্তার ঘটছে বাংলাদেশে, যা জনস্বাস্থ্য ও প্রাণী সম্পদের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শাহী সিরাজের রিপোর্ট। দেখতে গাজর গাছের মতো, পাতার মাথায় সাদা সাদা ফুল। দেশের কোনো কোনো এলাকায় উদ্ভিদটির নাম নাকফুলি। কে জানতো এই আগাছাই কৃষি সহ গোটা প্রকৃতির ঘোর শত্রু। বিষাক্ত আগাছা পার্থেনিয়ামের আদি নিবাস মেক্সিকো। সেখান থেকে আমেরিকা, আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, চীন, নেপাল, পাকিস্তান ও ভারত হয়ে বাংলাদেশে দ্রুত বিস্তার করে। এটা কেটে ফেললেও সাধারণত আবার দেখা যাচ্ছে, কারণ এর রুট অনেক ভেতরে। এটা কি কি ক্ষতি হয়? মানুষের স্কিনের ডিজিজ হয়, চুলকানি হয়, ব্রঙ্কাইটিস হয়, তারপর গরু ছাগলের মুখে ঘা হয়,
তারপর বিভিন্ন ক্রপ, বেগুন, টমেটো, মরিচ, এসব ক্রপের পরাগায়নের ব্যাঘাত ঘটে। শুধু তাই নয়, পার্থেনিয়াম জনিত বিষক্রিয়ায় ভারতের পুনেতে 12 জনের মৃত্যুর খবরও আছে। অথচ এই আগাছা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই এদেশের কৃষক এবং সাধারণ জনগোষ্ঠীর। কোনো ধারণা আছে এই গাছটা কি গাছ? অন্যরকম একটা সেন্ট আছে। পরিষ্কার করে দিই, বাসা বাসা পরিষ্কার করে, যখন হয়ে যায় তখন পরিষ্কার করে দিই, আবার হয়। এই যে আপনার এই ফুলের বিচি পড়ে, বীজ পড়ে পাইকে যায়, পড়ে যায়, ওখান থেকে আবার হয়। চাষ দিলে হয় না, চাষ দিলে শুকা থাকে, পানি দিলে আবার বেড়ে যায় গাছ। আলুর আবাদের টাইমে খোল দেওয়া হয়, সার দেওয়া হয়, এসব থেকে হতে পারে এগুলো। আচ্ছা, খোলটা কোথা থেকে আসে? হিলি বর্ডার ইন্ডিয়া থেকে। আচ্ছা, পৃথিবীর দেশে দেশে বিজ্ঞানীদের ঘুম হারাম করে দিয়েছে এই পার্থেনিয়াম। বাংলাদেশের দু একজন বিজ্ঞানীও এই আগাছার গভীরে গিয়ে বের করে এনেছেন ভয়ানক তথ্য। এই আগাছার থেকে এক ধরনের কেমিক্যাল নিঃসৃত হয়, যেটা পার্শ্ববর্তী ফসলের জার্মিনেশন এবং বর্ধন কমিয়ে দেয়, শেষ পর্যন্ত এর ফলনও কমিয়ে দেয়। গত 1 মাস আগে আমি শেষগঞ্জে গেছিলাম, ওখানে যে রাস্তা একদম ভরে গেছে এবং তারা হয়তো হাত দিয়ে নাড়তেছে, তুলে হয়তো নাকে দিতেছে, মুখ দিতেছে, কিন্তু এটা যে তার একটা বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে এ সময় তার ধারণাই নাই। প্রশ্ন হলো, এ নিয়ে কতখানি সতর্ক আমরা? এখনই যদি এর বিস্তার রোধ করা না যায় তাহলে মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়বে এদেশের কৃষি, খাদ্য নিরাপত্তা, গবাদি পশু তথা জনস্বাস্থ্য। রাজশাহীর পবা উপজেলার মধুসূদনপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। ইস্টার্ন ব্যাংক বিরতি নিচ্ছে, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে নিয়ে ফিরছি। শপথ নিলেন মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মিশৌরি, সংবিধান সমুন্নত ও আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বিরতির পর আবারও আমন্ত্রণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন জাপান বাংলাদেশ সোসাইটির একটি প্রতিনিধি দল। জাপান বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান ডক্টর ওসামু ওতসুবুর নেতৃত্বে প্রতিনিধি দলটি বাংলাদেশ ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেবার কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তার সরকার উন্নয়ন সহযোগী জাপানের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সোনালী আঁশ, পাট থেকে টিন, জুটিন বিশ্বের শীর্ষ 10টি সামাজিক উদ্যোগের মধ্যে জায়গা করে নিয়েছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গ্লোবাল সোশ্যাল ভেঞ্চার প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে এই জুটিন। নিজেদের আবিষ্কার বলে জুটিন এর প্যাটেন্ট বাংলাদেশের। শাকিলা জেসমিনের রিপোর্ট। বাংলাদেশের বিজ্ঞানীদের পাটের জেনোম সিকোয়েন্স আবিষ্কার ব্যাপক হইচই ফেলে দিয়েছিল। এবার আরেকটি আবিষ্কার, পাট থেকে ঢেউটিন, জুটিন। এটিও রানার আপ পুরস্কার জয় করল গ্লোবাল সোশ্যাল ভেঞ্চারের আফ্রো এশিয়া অঞ্চলের 50টি দেশের মধ্যে চূড়ান্ত প্রতিযোগিতায়। যদিও নামে টিন, কিন্তু টিন নামক এই জিনিসটিতে নেই কোনো ধাতুর অস্তিত্ব। বাংলাদেশের অর্থকরী ফসল পাট থেকে তৈরি এই জুটিন দিয়ে বানানো সম্ভব ঘর থেকে শুরু করে স্যানিটারি ল্যাট্রিন, মোবাইল ল্যাট্রিন ছাড়াও চেয়ার, টেবিল, হেলমেট, ঘরের ছাদের টালি আর ফলস সিলিংও। পাটের তৈরি টিন বলে এটার নাম দেওয়া হয়েছে জুটিন। এটার টেকনোলজিটা খুব সহজে তৈরি করা সম্ভব এটা, এবং খুব অল্প খরচে এটা বানানো সম্ভব। টিনটা তৈরি করার পরে দেখা গেল যে এটা একটা বিশাল সফলতা লাভ করা গেল, যে এটা সুন্দর, দেখতে ভালো, এটা লাইট ওয়েট, এর মেকানিক্যাল প্রপার্টিস, ফিজিক্যাল প্রপার্টিস সবই অনেক ভালো, এবং এর টেকসই আমরা বলতেছি প্রায় 100 বছর। পরিবেশ সহায়ক হয় জুটিনের ঘর যেমন শীতকালে গরম থাকবে, তেমনি গরমেও থাকবে ঠান্ডা। আর কোনো ধাতব পদার্থ না থাকায় মরিচা পড়ার নেই কোনো সম্ভাবনা। বিভিন্ন দেশে পুরস্কার প্রাপ্তির পর আমরা ধারাবাহিকতা কম্পিটিশন করে করে যে ইন্ডিয়াতে, দুবাই, ইউকে এবং সর্বশেষ আমরা গত মাসে আমরা ক্যালিফোর্নিয়াতে আমরা বার্কলেতে একটা অনুষ্ঠান হয়, সেখানে আমরা সেকেন্ড প্রাইজ ওন করছি ওখান থেকে, এবং এখানে একটা লিস্ট করা হয়েছে যে এটা টপ 10 আবিষ্কারের ভিতরে। তো আমি সেই টপ 10 আবিষ্কারের মধ্যে আমার এখনও এই জুটিনটা আছে। জুটিনের টেকনোলজি কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করার মধ্য দিয়ে অনেকের কাজের সুযোগ যেমন সৃষ্টি সম্ভব, তেমনি আমদানি না করে সাশ্রয় হতে পারে মূল্যবান বিদেশি মুদ্রা। শাকিলা জেসমিন, চ্যানেল আই, ঢাকা। ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট IPI এর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUG এর একাংশের সাবেক সভাপতি মঞ্জুরুল হাসান বুলবুল বলেছেন, এমন কিছু করা ঠিক হবে না যাতে কোনো মিডিয়া বন্ধের কথা আসে।
নিউ ইয়র্কে এক সংবর্ধনায় তিনি বলেছেন, সাংবাদিকদের ঐক্য ঠিক রাখতেই হবে। দেশে ফিরেই তিনি এ ব্যাপারে সবার সঙ্গে কথা বলবেন। আমি নিশ্চিত যে একটা আলোচনা শুরু করলে এটা সমাধান বের হতেই হবে। আমার ধারণা কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ দিচ্ছে। এই কমিউনিকেশন গ্যাপটা একটা আলোচনা শুরু করতে হবে। আমি চেষ্টা করবো এখান থেকে যাওয়ার পরে এটাই স্টার্ট করার জন্য। কারণ গত কয়েকদিনের পত্রিকা পরে আমার মনে হয়েছে এখন সাংবাদিক ইউনিয়নগুলি কারো বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে, এটা ডিসিপ্লিনারি অ্যাকশন দিতেই পারে, কিন্তু আবার উইথড্র করা যেতে পারে। আমি নৈতিকভাবে মনে করি যে এই কলটা ঠিক না। কারণ যদি আলটিমেটলি এটিএন বন্ধ করে দেওয়া হয়, এখানে যে 200 সাংবাদিক আছে তাদের কি হবে? ইউনিয়নের কি রেসপন্সিবিলিটি থাকবে না? তাদেরকে প্রোভাইড ইউনিয়নের দায়িত্ব, সাংবাদিকদের কি দায়িত্ব? এবারে অগ্রণী ইন্স্যুরেন্স চট্টগ্রাম সংবাদ। 2012-2013 অর্থ বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 122 কোটি 50 লাখ টাকার প্রাক্কলিত এবং 2011-2012 সালের জন্য 120 কোটি 2 লাখ টাকার সংশোধিত বাজেট ঘোষণা করা হয়েছে। 24তম বার্ষিক সিনেট অধিবেশন ও বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আনোয়ারুল আজিম আরিফ। বক্তৃতা করেন সিনেট সদস্য মঈনুদ্দিন খান বাদল, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাউদ্দিন আকবর, পরিকল্পনা কমিশনের যুগ্ম সচিব নুরুল হক মজুমদার, উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন এবং অন্যরা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। তরুণ উদ্যোক্তাদের ফ্যাশন ও লাইফস্টাইল নিয়ে হয়ে গেল সামার অ্যাফেয়ার। ভবিষ্যৎকে রাঙিয়ে তোলা আহ্বান নিয়ে আই ক্রিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে তরুণরা মেধার পরিচয় তুলে ধরেন প্রদর্শনীর মাধ্যমে। ওবায়দুল রশিদের রিপোর্ট। তরুণ উদ্যোক্তাদের 13টি প্রতিষ্ঠান একই ছাদের নিচে জড়ো হয় তাদের মেধার পরিচয় সবার সামনে তুলে ধরতে। ফ্যাশন ও লাইফস্টাইল মানুষের জীবনকে কিভাবে আরও রাঙিয়ে তুলতে পারে তাই দেখিয়েছেন এই তরুণ উদ্যোক্তারা। বিউটি এক্সপার্ট কানিজ আলমাস অনুষ্ঠানের উদ্বোধন করে আশা প্রকাশ করেন ভবিষ্যতে এই তরুণ তরুণীরাই দেশকে এগিয়ে নেবে অনেক দূর। গ্র্যাজুয়েশন করতে করতে কাজ শুরু করেছে এবং সেই কাজ এখন তারা ডিসপ্লে করার আত্মবিশ্বাস আছে, সাহস আছে তাদের, তারা ডিসপ্লে করছে মানুষের সামনে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে পড়াশোনার পাশাপাশি নিজেকে এইভাবে কনফিডেন্টলি গ্রুমিং করা, নিজেকে এইভাবে তৈরি করে মানুষের সামনে প্রেজেন্ট করা, এই সাহস, এই শক্তি অনেক ইম্পর্টেন্ট। রাবিতা রশিদ যুক্তরাজ্য থেকে বিজনেস স্টাডিজে স্নাতক শেষ করে ফ্যাশন ডিজাইনে উচ্চশিক্ষা নিয়েছেন যুক্তরাষ্ট্রে। সদ্য বিশ্ববিদ্যালয় পেরোনো এই ডিজাইনার দেশকে ভালোবেসে দেশের জন্য কিছু করতে প্রবাস থেকে দেশে ফিরে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান। আর তারই প্রদর্শনী এই আয়োজনে। তা আমার ভালো লাগছে এখানে পার্টিসিপেট করে, প্লাস আমি এখানে পার্টিসিপেট করছি সো দ্যাট আই ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ পিপল। এখানে সবার সঙ্গে যেন আমার ইন্টারঅ্যাকশন হয়। প্লাস আমি চাচ্ছিলাম যে আমার এক্সিবিশন, আমার কাপড় কালেকশন এগুলো সবাইকে একটু মানে ফ্যামিলিয়ার করি, আমি কী ধরনের কাপড় বানাই, তাদের সঙ্গে ইন্টারঅ্যাকশন আমার বাড়বে। আর এবার আমি মোস্টলি পেস্টেল কালার্সের উপরে কনসেন্ট্রেট করেছি, কারণ সামারের জন্য তো লাইট কালার্স সবচেয়ে ভালো। নিজেদের তৈরি পোশাক প্রদর্শন করে জারিয়াস ফ্যাশন। শুধু পোশাকই নয়, অনেকে আবার প্রদর্শন করেছে জুয়েলারি ও নানা স্বাদের খাবার। আর সেই সাথে ছিল বিউটি এক্সপার্টদেরও প্রতিষ্ঠান। আর এমন অনুষ্ঠান আয়োজন করতে পেরে তরুণ এই উদ্যোক্তাদের নিয়ে আয়োজকদের রয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা। চাইবো যে এখন তো এটা লিমিটেড সংখ্যক যারা আছে, তাদের সংখ্যাটা অনেক লিমিটেড। আমরা চাইবো আরও বর্ডার অ্যাসপেক্টে আরও মানুষ এগিয়ে আসুক, গিয়ে এন্টারপ্রেনার্স যারা আছেন তাদের সংখ্যা আরও বাড়ুক। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে দেশের তরুণ উদ্যোক্তারা তাদের মেধার পরিচয় রাখতে পারবে এমন আশা আয়োজকদের। রাবিতা রশিদ ও জারিয়াস ফ্যাশনের ডিজাইনে আয়োজনে ছিল 4টি ফ্যাশন শো। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। জানিয়ে দিব শাহজালাল ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ।
কায়রোয় এক ঐতিহাসিক আয়োজনে মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মোরসি। নিয়ম অনুযায়ী পার্লামেন্টের শপথ নেবার কথা থাকলেও আদালতের রায় পার্লামেন্ট বিলুপ্ত হওয়ায় সাংবিধানিক আদালতের সামনে শপথ বাক্য পাঠ করেন মোহাম্মদ মোরসি। শপথ নিতে দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং মিশরের মানুষকে রক্ষার অঙ্গীকার করেন। শুক্রবার তাহরির স্কোয়ারে বিশাল জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে সামরিক সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মোরসি বলেন, এক আল্লাহ বাদে আর কাউকে ভয় পান না তিনি। বক্তৃতার এক পর্যায়ে জনতার সামনে প্রেসিডেন্ট হিসেবে প্রতীকী শপথ নেন মোরসি। শপথ নিলেও নতুন পার্লামেন্ট গঠন না হওয়া পর্যন্ত আইন ও বাজেট পাশের ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারবে না মোহাম্মদ মোরসি। জানিয়ে দিব স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড অর্থনীতি সংবাদ। চট্টগ্রাম কাস্টমস হাউসে সেবার মান বাড়ানো এবং দাপ্তরিক সময়ের বাইরে সেবা কার্যক্রম অব্যাহত রাখতে মার্চেন্টস ওভারটাইম ফিস অ্যান্ড অ্যালাউন্স দিতে ব্যবসায়ীরা বিজনেস ফ্যাসিলিটেশন ফান্ড গঠন করেছে। এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড এবং এফবিসিসিআই এর মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এই উপলক্ষে চট্টগ্রাম কাস্টমস হাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর গওহর রিজভী। বক্তৃতা করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট একে আজাদ, কাস্টমস কমিশনার ডক্টর মারুফুল ইসলাম, ডক্টর মতিউর রহমান, ডেপুটি কমিশনার মোহাম্মদ মাহমুদুল হাসান এবং অন্যান্যরা। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। রাজবাড়ী ও ফরিদপুরের সীমান্ত এলাকা গোয়ালন্দের বিশ্বনাথপাড়া গ্রামে বেড প্ল্যান্টিং এর মাধ্যমে মুগ ডাল চাষ বিষয়ে প্রযুক্তি প্রদর্শন এবং কৃষক সমাবেশ হয়েছে। ইউএসএআইডির আর্থিক সহায়তায় সিসা সিমিট ফরিদপুর হাব ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে ওই সমাবেশ ও প্রদর্শনীতে 2 জেলার শতাধিক কৃষক অংশ নেন। অনুষ্ঠানে ব্লেড প্ল্যান্টিং এর মাধ্যমে মুগ ডাল সহ গম, ভুট্টা, শসা, ঢেঁড়স, বরবটি এবং বোরো ধান চাষের সুবিধা ও অসুবিধা সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কক্সবাজারে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শাখা চালু হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসিক মোহাম্মদ আলী। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান কাজী ওসমান আলী এবং জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান কাজী মোহাম্মদ আমানুল্লাহ এবং অন্যরা। এ পর্যায়ে আইসিবি ইসলামিক ব্যাংক বৈদেশিক মুদ্রা বিনিময় হারের খবর। মার্কিন ডলার 82 টাকা 25 পয়সা, ব্রিটিশ পাউন্ড 128 টাকা 62 পয়সা, ইউরো 103 টাকা 52 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 83 টাকা 68 পয়সা, সিঙ্গাপুর ডলার 64 টাকা 82 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 25 টাকা 92 পয়সা, ইউএই দিরহাম 22 টাকা 50 পয়সা, কুয়েতি দিনার 295 টাকা 54 পয়সা এবং সৌদি রিয়াল 22 টাকা 4 পয়সা। জানিয়ে দিব বেসিক ব্যাংক তথ্য প্রযুক্তি সংবাদ। বাংলাদেশ সহ বিশ্বের 180টি দেশে মার্কেট প্লেস এবং অ্যাপ হাব চালু করল মাইক্রোসফট। এর ফলে এসব দেশের অ্যাপ নির্মাতারা বিজ্ঞাপন অথবা অ্যাপ বিক্রির পাশাপাশি অ্যাপের মধ্য থেকে ভার্চুয়াল পণ্য এবং পরিষেবা বিক্রি করে অর্থ উপার্জন করতে পারবেন। 2.2 বিলিয়ন মার্কিন ডলারে মিউজিক পাবলিক প্রতিষ্ঠান ইএমআইকে অধিগ্রহণ করল সনি কর্পোরেশন। এর মধ্য দিয়ে বিশ্বের সর্ববৃহৎ মিউজিক কপিরাইট কোম্পানিতে পরিণত হল সনি। নতুন মডেলের গাড়ি উন্নয়নে একে অপরকে সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে বিএমডব্লিউ এবং টয়োটা। এর জন্য প্রতিষ্ঠান দুটি চুক্তি সই করেছে। দর্শক সংবাদে আবারও ইস্টার্ন ব্যাংক বিরতি নেব। বিরতির পরে জানিয়ে ফিরব। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আরো 600 মামলার তদন্ত হবে। লোকবল বাড়াতে সরকারকে তদন্ত সংস্থার চিঠি। বিরতির পরে আবার ফিরে এলাম চ্যানেল আই সংবাদে।
মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করা ৬০০ মামলার তদন্ত করবে তদন্ত সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন ওইসব মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধের সাক্ষ্য প্রমাণ রয়েছে। প্রত্যেক মামলা তদন্ত শেষে অপরাধের গুরুত্ব অনুযায়ী পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবেন তারা। বিস্তারিত মাজহারুল হক মান্নার রিপোর্টে। ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় মোবারক নামে ব্রাহ্মণবাড়িয়ার এক ব্যক্তি কারাগারে রয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই ব্যক্তির জামিন আবেদন করা হলে আদালত ওই ধরনের মামলা সম্পর্কে প্রসিকিউশনকে তথ্য দেওয়ার নির্দেশ দেন। ইতিমধ্যেই তারা ১২০টি মামলার তথ্য দিয়েছেন। যাচাই বাছাই চলছে আরও কিছু মামলার। আগামী ৩ জুলাই এই সম্পর্কে শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থা জানিয়েছে বর্তমানে তারা ১৭ জন কর্মকর্তা নিয়ে ৯টি প্রতিবেদন দিয়েছেন। তদন্ত চলছে আরও ১১টি মামলার। প্রায় ৬০০ অভিযোগ আছে মানবতা বিরোধী অপরাধের, যা আমরা বিভিন্ন সূত্রে পেয়েছি। এগুলো সর্টিং করছি। অভিযুক্ত অপরাধীগণ স্থানীয় পর্যায়ে মানবতা বিরোধী অপরাধ করেছেন। তাদের ব্যাপারে হয়তো পত্র পত্রিকায় তেমন আসেনি, কিন্তু স্থানীয় সাক্ষ্য প্রমাণ যথেষ্ট আছে। সরকারের কাছে বিভিন্ন পর্যায়ে ৩৫০ লোকবল চেয়ে তালিকা পাঠিয়েছে তদন্ত সংস্থা। লোকবল পেলে ওই মামলাগুলো তদন্তে সব জেলায় কমিটি গঠন করা হবে। এই অভিযোগের প্রত্যেকটি আমরা অনুসন্ধান করে দেখব। অনুসন্ধানে যেগুলোকে আমরা মনে করব বা আমাদের কাছে মনে হবে এগুলো বিচারে সোপর্দ করা যায়, সেগুলো আমরা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করব। তখন সেগুলোকে আমরা কমপ্লেইন রেজিস্টারে আনব। এছাড়া পলাতক বাচ্চু রাজাকারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জুনে দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে জুলাইয়ের শুরুতে দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত সংস্থার এই ঊর্ধ্বতন কর্মকর্তা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। বসবাসের জন্য ধরিত্রী প্রতিকূল হয়ে ওঠায় বিকল্প হিসেবে মহাকাশ গবেষণা জরুরি। আর সেক্ষেত্রে শুধু বিশেষ কোনো দেশ নয়, বাংলাদেশের মতো দেশগুলোকেও মহাকাশ গবেষণায় এগিয়ে আসতে হবে। মিরপুর স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান মেলায় অতিথি সফররত মার্কিন নভোচারী কর্নেল রোনাল্ড গারান নিজের মহাকাশ অভিযানের অভিজ্ঞতা বর্ণনায় এই কথা বলেন। পরে স্কুল শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন গারান। শিক্ষার্থীদের বিজ্ঞান প্রকল্প দেখে প্রশংসা করেন গারান। We have a responsibility to leave our planet a little bit better than we found it, and for the students, what that means for the students is getting the best education they can, learning as much as they possibly can, so that they not only open up doors of opportunity for their own future, but that gives them the tools that they can make their communities better, their country better, and the world better. And that's hopefully what they're getting out of this. And by seeing the science fair projects here, I realize that these students get it. They understand that they're the future and they have the tools, and I'm filled with optimism for our future. সংবিধান থেকে সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক ধারাসমূহ বাতিল, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর স্বীকৃতি প্রদান এবং যুদ্ধাপরাধীদের বিচার গতিশীল করার দাবিতে প্রতিবাদী সমাবেশ করেছে ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটি। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে বক্তৃতা করেন ৭২-এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির আহ্বায়ক কামাল লোহানী, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং অন্যরা। আবারও নিচ্ছি ইস্টার্ন ব্যাংক বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে নিয়ে ফিরছি। ইউরো ২০১২-র শেষ লড়াইয়ে রোববার মুখোমুখি স্পেন ও ইতালি। পোল্যান্ডে শুরু হওয়া ফুটবল উৎসবের পর্দা নামবে সহ আয়োজক ইউক্রেনে। সর্বশেষ খবরগুলো নিয়ে আবার আমন্ত্রণ জানাচ্ছি ক্যানাডার সংবাদে। চলে যাচ্ছি বাদবাকি আয়োজনে। মেঘনা নদীর ভাঙন থেকে বরিশালের উলানিয়া গোবিন্দপুরকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে মেহেন্দিগঞ্জ সমিতি। জাতীয় প্রেস ক্লাবের সামনে ওই মানববন্ধনে দাবি করা হয় মেঘনা নদীর ভাঙনের কারণে লাখ লাখ মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। বক্তারা নদী ভাঙন রোধে নদী শাসন এবং ড্রেজিং সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানান। সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতায় দরিদ্রের জন্য পুষ্টিকর বিষয়ক কর্মসূচি অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে সেভ দ্য চিলড্রেন। ওই সংস্থাটির সোশ্যাল প্রোটেকশন অ্যান্ড চাইল্ড ম্যালনিউট্রিশন রিপোর্টে এ চান্স টু গ্রো শীর্ষক এক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়। জাতীয় প্রেস ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে গত 10 থেকে 12 বছরে এদেশের বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট পর্যালোচনা করে তৈরি করা ফলাফল তুলে ধরা হয়।
উন্নত চিকিৎসা সেবা নিয়ে নারায়ণগঞ্জের পাগলায় নতুন করে চালু হয়েছে লাইফ বয় ফ্রেন্ডশিপ হাসপাতাল। ভাসমান এই হাসপাতালের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার। উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনাল লুক্সেমবার্গের মার্ক এলভিঞ্জার এবং ইউনিলিভার বাংলাদেশের প্রতিনিধি। এ পর্যায়ে গ্রামীণ ফোন খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়ে রেলিগেশন থেকে বেঁচে গেল আরামবাগ ক্রীড়া সংস্থা। তবে ম্যাচ হেরে ফাঁদে পড়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব এবং রহমতগঞ্জ এমএফসি। ব্রাদার্স ইউনিয়নের কাছে 2-1 গোলে হেরে যায় রহমতগঞ্জ। ওদিকে সকার ক্লাব ফেনীকে কিংসেলের মূল্যবান গোলে হারিয়েছে আরামবাগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডানের সাথে প্রথমার্ধের খেলায় গোলশূন্য ড্র থাকলেও শেষ পর্যন্ত পারেনি ফরাশগঞ্জ। বৃষ্টি ভেজা মাঠে প্রথমার্ধে কোনো দলই গুছিয়ে উঠতে না পারলেও দ্বিতীয়ার্ধে ভয়ঙ্কর হয়ে ওঠে মোহামেডান। ইয়াসিন এবং রনির দর্শনীয় দুটি গোলে জয় পায় সাদা কালোরা। জয়পুরহাটে বঙ্গবন্ধু গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্টের স্বাগতিকরাই শিরোপা জিতেছেন। স্থানীয় স্টেডিয়ামে পাবনা জেলা দলের সাথে চূড়ান্ত খেলা নির্ধারিত সময়ে 1-1 গোলে অমীমাংসিত থাকলে নিষ্পত্তি টাইব্রেকারে গড়ায়। 4-2 গোলের ব্যবধানে পাবনাকে পরাস্ত করে চ্যাম্পিয়ন জয়পুরহাট। পুরস্কার প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। 30 এপ্রিল শুরু হওয়া এই টুর্নামেন্টে ঢাকার বিকেএসপি, যশোর, খুলনা, ঝিনাইদহ সহ উত্তরাঞ্চলের 16টি দল অংশ নেয়। জানিয়ে দিব আনন্দ আলো সাংস্কৃতিক সংবাদ। সুস্থতার জন্য হাসি এই স্লোগানকে সামনে রেখে হাস্যরস ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ লাফটার ক্লাব। ব্যস্ততা ও দুঃখ কষ্টের মাঝে হাসির মাধ্যমে মানুষকে আনন্দ দিতে সারা দেশে কাজ করে যেতে চায় এই সংগঠন। দেশের বিশিষ্ট কৌতুক অভিনেতাদের কৌতুক পরিবেশনের পাশাপাশি সমাজের বরেণ্য ব্যক্তিরা তাদের জীবনে হাস্যরসময় স্মৃতিচারণ করেন। বিশেষ অতিথি ছিলেন লেখক ও সাংবাদিক আনিসুল হক, সঙ্গীত শিল্পী শাকিরা জাফর। উপস্থিত ছিলেন লাফটার ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক নূর আলী, আহ্বায়ক এম আমানুল্লাহ এবং অন্যরা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশুদের সুন্দর বাংলা হাতের লেখা চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতার বিজয়ীদের সনদপত্র এবং পুরস্কার প্রদান করেছে জাতীয় জাদুঘর। জাতীয় জাদুঘর মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন। সুন্দর বাংলা হাতের লেখার জন্য 42 জনকে, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 40 জনকে এবং রচনা প্রতিযোগিতায় 8 জনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া কিজুনার শীর্ষক চিত্রকলা প্রদর্শনীতে অংশগ্রহণকারী 160 জনকে সনদপত্র প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী ও শিশু সংগঠক মুস্তাফা মনোয়ার, জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস এবং অন্যরা। রাজধানীর সেন্ট্রাল উইমেন্স কলেজের 56তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 2 দিনের উৎসব শুরু হয়েছে কলেজ প্রাঙ্গণে। উৎসবের উদ্বোধন করেন কলেজ পরিচালনা পরিষদের চেয়ারপারসন ডক্টর নাসরিন আহমেদ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলেজের প্রতিষ্ঠাতাদের নাম ফলক ও স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। সংবাদ শেষ করব, তবে আবারও জানিয়ে দিব সিটিসেল সংবাদ শিরোনাম। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ এনে পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে বিশ্ব ব্যাংক, কারণ 3 দফা প্রস্তাবে সরকারের অসম্মতি। পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের বক্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেছেন অর্থমন্ত্রী। সোমবার জাতীয় সংসদে বিস্তারিত বক্তব্য। বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত খামখেয়ালিপনা ও দুঃখজনক বলেছে সরকার। স্বার্থ ক্ষুণ্ণ না হলে মালয়েশিয়ার সঙ্গে চুক্তির সম্ভাবনা। বিএনপি ক্ষমতায় গেলে লুটপাট আর দুর্নীতি করে অভিযোগ প্রধানমন্ত্রীর। আগামীতে আওয়ামী লীগকে নির্বাচিত করার আহ্বান। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচারে ব্যস্ত মহাজোট সরকার, বললেন খালেদা জিয়া। মানুষের বিপদের পাশে থাকার প্রতিশ্রুতি। এবং খাদ্য নিরাপত্তার জন্য বাধা হতে পারে আগাছা পারথেনিয়াম, জনস্বাস্থ্য ও প্রাণী সম্পদের জন্য মারাত্মক হুমকি। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে আপনার যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 2626 নম্বরে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সংবাদ কক্ষের সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।